ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রোড। যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় আপনি কীভাবে করবেন সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার যেহেতু পোল্যান্ডের অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি পোল্যান্ডের অ্যাম্বাসির জন্য আসলে ভিসার জন্য কোথা থেকে আপনি আবেদন করতে পারেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগতে পারে, আপনার খরচ কেমন হতে পারে। এছাড়াও যেটা রয়েছে, আপনি যদি পোল্যান্ডে যেটা রয়েছে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কি আপনি এখানে পার্মানেন্টলি থাকতে পারবেন কিনা বা বৈধভাবে থাকার ওয়ে কি, সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও যেটা রয়েছে, আপনার আসলে কয়টা দেশ ভ্রমণ থাকলে আপনি পোল্যান্ডে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সেটা নিয়ে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। পোল্যান্ড হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটা সেনজেন কান্ট্রি। এখানে যেটা রয়েছে, বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে স্টুডেন্ট ভিসা, তারপরে যেটা রয়েছে ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, আদার্স আরও অন্যান্য ভিসার ক্যাটাগরি কিন্তু বাংলাদেশিদের জন্য ওপেন রয়েছে। আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আপনি পোল্যান্ডে কিন্তু যেতে পারেন। যেটা রয়েছে, আমরা আসলে মূলত আজকে কথা বলবো আসলে পোল্যান্ডের আসলে যেটা রয়েছে ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করতে পারেন, আপনার নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যেটা রয়েছে, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে যদি কারোর কোনো তথ্য জানার থাকে তাহলে আবার এই চ্যানেলেই আপনার আসলে যেটা রয়েছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়া রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে সেই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে যাদের আগ্রহ রয়েছে তারা আসলে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে পারবেন। এখানে মূলত যেটা রয়েছে, আসলে পোল্যান্ডের আমরা একটু ফার্স্ট টাইম নেসেসারি ডকুমেন্টস নিয়ে কথা বলবো। আসলে যেহেতু যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা আপনাকে আবেদন করতে হলে প্রথম কাজ হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টসটাকে রেডি করা। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টসটাকে আপনি রেডি করতে হবে। নেসেসারি ডকুমেন্টস রেডি করার জন্য আসলে কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেয়। মূলত যেটা রয়েছে, ফার্স্ট আপনার যে ডকুমেন্টসটা রেডি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে আপনার মিনিমাম 6 মাসের মেয়াদ থাকতে হবে। আপনার যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে তাহলে যেন অ্যাটলিস্ট 2টা পেজ ফাঁকা থাকে, এরকম একটা পাসপোর্ট আপনার থাকতে হবে। আপনি যখন ফাইলটা সাবমিশন করবেন, আপনার যদি কোনো ওল্ড পাসপোর্ট থেকে থাকে তাহলে আসলে যেটা রয়েছে, আপনি নতুন পাসপোর্টের সাথে আপনার পুরাতন পাসপোর্টটাকে আপনি সংযুক্ত করে সাবমিশন করবেন। আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে। ছবির ভিতরে আপনি হ্যাট বা কোনো চশমা ইউজ করতে পারবেন না। আপনি যদি ফিমেল হন, তাহলে যদি আপনি হিজাব পরে থাকেন তাহলে যেটা রয়েছে, আপনাকে যেটা রয়েছে সেটা হলো আপনার হিজাবে যেন কান দেখা যায় এরকম আপনাকে ছবি তুলতে হবে। বিশেষ করে ছবির ব্যাপারে আপনারা যারা রয়েছে, বিশেষ করে প্রফেশনাল যারা ছবি তোলে তাদের কাছ থেকে আপনি এই ছবিগুলো তুলবেন। এরপরে যেটা রয়েছে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে, আপনি যেহেতু পোল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফাইলটা সাবমিশন করতে হবে হচ্ছে যেটা রয়েছে সুইডেন অ্যাম্বাসিতে। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে সিএনজিন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই সিএনজিন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি গুগলে গিয়ে সিএনজিন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ দিলে সিএনজিন অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পেয়ে যাবেন। এই ফর্মটাকে আপনি চাইলে হ্যান্ড রাইটিংও করে দিতে পারেন, আপনি চাইলে কম্পিউটারে এটাকে ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করে এটা আপনি চাইলে টাইপ করেও সাবমিশন করতে পারেন। আপনি যদি নিজে সাবমিশন করতে আপনি যদি এটা না পারেন লিখতে, বিশেষ করে কারণ কোনো এক্সপার্ট যারা আছে তাদের সহযোগিতাও নিতে পারেন, অথবা যেটা রয়েছে ভিএসএফ গ্লোবালে গিয়েও তাদের সহযোগিতায় আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ফিল আপ করতে পারবেন। কারণ আসলে পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আবেদন করতে হলে আপনাকে ভিএসএফ গ্লোবালে যেতে হবে। চাইলে আপনি তাদের সহযোগিতা, তারা অল্প কিছু চার্জ করে, চার্জের বিনিময়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা তারা সুন্দর করে ফিল আপ করে দিবে। সবচেয়ে ভালো হয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ভিসা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য যেটা রয়েছে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি নিজেই চাইবেন ফিল আপ করার জন্য। এরপরে যেটা রয়েছে, আপনাকে ব্যাংকে স্টেটমেন্ট দিতে হবে। আপনাকে স্ট্রংলি আপনার ব্যাংকের স্টেটমেন্টটাকে প্রেজেন্ট করতে হবে। আপনার ব্যাংকে একাধিক লেনদেন হয়েছে লাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট দিবেন। আপনি আসলে কত টাকা দেখাবেন, আপনার মিনিমাম 4 লক্ষ টাকা দেখাবেন। আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকে, আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার পারপাসে আরও 2 লক্ষ টাকা করে এক্সটেনশন করবেন। লাইক যদি আপনার 3 জন ফ্যামিলি মেম্বার থাকে, মেইন ক্যান্ডিডেটের জন্য 4 লক্ষ, আপনার বাকি 2 জনের জন্য 2 লক্ষ প্লাস 2 লক্ষ, টোটাল আপনি 8 লক্ষ টাকা একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন। আর আপনি যদি সিঙ্গেলি আবেদন করেন তাহলে আপনি 4 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। ব্যাংকে আপনি কোনো ফিক্সড অ্যাকাউন্ট শো করবেন না, একাধিক লেনদেন হয়েছে এরকম একটা অ্যাকাউন্ট শো করবেন। কেননা ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ফিক্সড অ্যাকাউন্টের থেকে যেগুলো আপনার লেনদেন বেশি হয়েছে এই অ্যাকাউন্টটা বেশি অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। ব্যাংক হচ্ছে আপনার যে ব্যাংকের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, সেখানে গিয়ে আপনি সলভেন্সি সার্টিফিকেট চাইলেই আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। এটা একটা বিষয়। দ্বিতীয়ত যেটা রয়েছে, আপনাকে যে জিনিসটি শো করতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ ফান্ড। প্রুফ অফ ফান্ডটাকে আপনাকে স্ট্রংলি প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ যেটা রয়েছে,
আপনার গাড়ি বাড়ি যা আদার্স প্রপার্টিস আছে বা হচ্ছে আপনার যে ইনকাম সোর্স আছে, আপনি কোন সোর্স থেকে ইনকাম করেন, সমস্ত ডকুমেন্টস মিলে আপনি আপনার প্রুফ অফ ফান্ডটাকে স্ট্রংলি প্রেজেন্ট করবেন। কারণ আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রুফ অফ ফান্ডটাকে স্ট্রংলি যত স্ট্রং আপনি প্রেজেন্ট করতে পারবেন, ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাকে সুন্দর একটা কাভার লেটার দিতে হবে। কাভার লেটার যেটা রয়েছে আপনি বিশেষ করে যেটা রয়েছে আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আসলে কোন পারপাসে আপনি পোল্যান্ডে ভিজিট করতে চাচ্ছেন বা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিতে চাচ্ছেন সেটা সংক্রান্ত আপনি কাভার লেটারে ইনক্লুড করবেন। আপনার ইনভাইটেশন লেটার, যদি আপনার ইনভাইটেশন লেটার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইনভাইটেশন লেটার শো করবেন। এই ইনভাইটেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে যারা আসলে বিজনেস পারপাসে কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছে অথবা কোনো ফ্যামিলি ভিজিটে যাচ্ছে, তাদের জন্য আসলে ইনভাইটেশনটা জরুরি হয়ে থাকে। কিন্তু নর্মালি যারা আসলে সাইট সিইং করতে যেতে চান, তারা যেটা করতে পারেন সেটা যদি থাকে আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে আপনার এয়ার টিকিটের আপ ডাউনের একটা কপি দিতে হবে। আপনি কত তারিখে ঢুকবেন, কত তারিখে বের হবেন সেটা সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে হচ্ছে হোটেল রিজার্ভেশনের কপি। আপনি যেখানে গিয়ে থাকবেন সেখান থেকে একটা হোটেল রিজার্ভেশনের কপি দিবেন। আপনি একটা আইটিনারি দিতে হবে। আইটিনারিটা আসলে মূলত আসলে ট্যুর প্ল্যান, অর্থাৎ হচ্ছে আপনি কতদিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, পোল্যান্ডের কোন জায়গাগুলো আপনি দেখবেন, সেটা নিয়ে সুন্দর করে একটা আইটিনারি দিয়ে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার পার্সোনাল আরও কিছু ডকুমেন্টস আপনাকে প্রোভাইড করতে হবে। বিশেষ করে লাস্ট 1 বছর আপনি ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্টস আছে সেটা আপনি শো করতে পারেন। সবচেয়ে ভালো হয় লাস্টে আপনি 3 বছরের একটা ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্টস আছে, রিটার্ন ট্যাক্স যেটা জমা দিয়েছেন সেই ট্যাক্সের ডকুমেন্টস আপনি সাবমিশন করবেন। 3 মাসে যদি না থাকে তাহলে, 3 বছরে যদি না থাকে তাহলে আপনি লাস্ট 1 বছর এটা শো করবেন। এরপরে যেটা রয়েছে আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে যেটা রয়েছে আপনার ট্রেড লাইসেন্সের ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে, সাথে ভিজিটিং কার্ড। আপনি যদি বিজনেসম্যান উপস্থাপন করেন আপনার নিজেকে, তাহলে যেটা রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট না শো করে আপনি বিজনেস অ্যাকাউন্টটা শো করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আপনি যে একজন প্রকৃত ব্যবসায়ী সেটা আপনার প্রুভ হবে আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। আর একটা যেটা রয়েছে, আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। সেটা হচ্ছে আপনার এনওসি দিতে হবে। এনওসিটা হচ্ছে আপনার যে কোম্পানি বা প্রতিষ্ঠানের যে প্যাড রয়েছে, প্যাডের ভিতরে আপনাকে লিখতে হবে নো অবজেকশন। এনওসিটা হচ্ছে নো অবজেকশন লেটার, অর্থাৎ হচ্ছে আপনার বিদেশ যাত্রা আপনার প্রতিষ্ঠান বা কোম্পানির কোনো সমস্যা নেই, সেটাকে আসলে এনওসি বলা হয়। এনওসিটা আপনি আপনার প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনি সাবমিশন করবেন। আপনার লিভ লেটার দিতে হবে। লিভ লেটার হচ্ছে ছুটির, আপনি যে ট্যুরিস্ট ভিসা নেবেন, ট্যুরিস্ট ভিসা নিলে আপনার যে কোম্পানি বা প্রতিষ্ঠান আপনাকে ছুটি দিবে সেটাকে লিভ লেটার বলা হয়। আপনি লিভ লেটার নেবেন। আপনার দিতে হবে সাথে ভিজিটিং কার্ড, আপনার স্যালারি স্টেটমেন্ট। এই ডকুমেন্টসগুলো আপনি একজন বিজনেসম্যানের জন্য আসলে শো করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিবেন, সাথে লিভ লেটার আপনি দিবেন হচ্ছে এনওসি। এনওসিটা হচ্ছে নো অবজেকশন লেটার। এটা আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজ থেকে নিয়ে আপনি সাবমিশন করবেন। এই হলো বেসিক ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো সবার জন্য প্রযোজ্য। আপনি যখন পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করবেন এর আগে হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলোকে আপনি সুন্দর করে আপনি যেটা রয়েছে সুন্দর করে আপনাকে গুছিয়ে আপনাকে সাবমিশন করবেন। এই আসলে ডকুমেন্টসের লিস্ট আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য দিয়ে দিব। আপনার চাইলে দেখে দেখে এই ডকুমেন্টসগুলো রেডি করে নিতে পারবেন। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কোথায় আপনি ফাইলটা সাবমিশন করবেন আর কিভাবে আপনি ফাইলটা সাবমিশন করবেন। এখানে মূলত যেটা রয়েছে আপনার যেটা পোল্যান্ডে যে সি ক্যাটাগরির ভিসা রয়েছে এই ভিসার প্রতিনিধিত্ব করে বাংলাদেশে যে সুইডেন অ্যাম্বাসি রয়েছে, সুইডেন অ্যাম্বাসি মূলত আসলে এই ভিসার প্রতিনিধিত্ব করে। সেজন্য যেটা রয়েছে আপনাকে সুইডেন অ্যাম্বাসিতে আপনাকে সাবমিশন ভিসার জন্য আবেদন করতে হবে। সেজন্য যেটা রয়েছে ফার্স্ট হচ্ছে আপনার বিএসএফ গ্লোবালে হচ্ছে আপনার ফাইলটা সাবমিশন করতে হবে। বিএসএফ গ্লোবাল থেকে আপনাকে ওরা ডেট দিয়ে দিবে, সেই ডেট অনুযায়ী আপনি ইন্টারভিউ দিবেন হচ্ছে আপনার যেটা ভিসার জন্য আপনি ইন্টারভিউ দিবেন হচ্ছে সুইডেন অ্যাম্বাসিতে। যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। এইগুলো মেইন বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার আসলে কয়েকটা দেশ ভ্রমণ থাকলে আপনি আসলে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন পোল্যান্ডের। আপনার সবচেয়ে ভালো হয় 5টা থেকে 6টা কান্ট্রি আপনার ভিজিট থাকলে আপনি পোল্যান্ডের ভিসা পেতে পারেন, যেটা আসলে সিএনজিন ভিসা। সিএনজিন ভিসা আপনি সিএনজিন ভিসাটা পেতে পারেন। সেজন্য যেটা রয়েছে আপনি চাইলে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে আপনি ভালো যেমন জাপান, কোরিয়া, এই টাইপের কয়েকটা কান্ট্রি আপনি ভিজিট করে আপনার ফাইলটা সাবমিশন করলে আপনার ভিসা পাওয়ার জন্য সুবিধা হবে। কেননা যেহেতু আপনি যদি সাইট সিইং করতে যান সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার অবশ্যই আপনার কয়েকটা দেশ ভিজিট থেকে আপনি যদি সাবমিশন করেন তাহলে হচ্ছে আপনার জন্য পারফেক্ট হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় অপশনে যেটা রয়েছে আসলে আপনার কত দিনের ভিতর ভিসা হয়, এই ভিসাগুলো নর্মালি 10 থেকে 15 ওয়ার্কিং ডেসের ভিতরে আপনি ভিসা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা জেনে যাবেন।
দ্বিতীয় বিষয় হচ্ছে কত টাকা আপনার খরচ হতে পারে। আপনি যদি একজন অ্যাডাল্ট পারসন হয়ে থাকেন তাহলে হচ্ছে 80 ইউরোর মতো আপনার খরচ হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার যদি বেবি যায় যাদের বয়স 6 থেকে 12 বছরের ভিতরে থাকে তাহলে যেটা রয়েছে আপনাকে এখানে পে করতে হবে হচ্ছে 45 হচ্ছে ইউরোর মতো আপনাকে পে করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি পোল্যান্ড বা হচ্ছে সেনজেন ভিসার জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স শো করতে হবে। এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা হচ্ছে বাংলাদেশে অথরাইজ কয়েকটা ট্রাভেল ইন্স্যুরেন্স আছে, সেই ইন্স্যুরেন্স থেকে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনাকে শো করতে হবে। এখন আসেন হচ্ছে পোল্যান্ডের ভিসার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দিই। আপনার যে যেটা ফার্স্টে যেটা আমি বললাম যে আসলে ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য আপনার 10 থেকে শুরু করে 12,000 টাকার মতো খরচ হতে পারে। আপনার 80 ইউরোর মতো আপনার খরচ হতে পারে। এম্বাসি ফিস সেক্ষেত্রে ধরেন আপনার 8,000 বা 8,500 টাকার মতো কষ্ট হতে পারে। এরপরে যেটা রয়েছে আপনি যেমন হচ্ছে এয়ার টিকিট বুকিং বা হচ্ছে আপনি হোটেল রিজার্ভেশনের জন্য, এটা আসলে এয়ার টিকিট বুকিং কনফার্ম বুকিং লাগে না, এটা জাস্ট হচ্ছে আপ ডাউন একটা এয়ার টিকিটের বুকিং দিলেই হয়। তারপর আপনি ধরে নেন যে অল্প কিছু টাকা আপনার খরচ হলেও হতে পারে, অথবা আপনি চাইলে অনলাইনে আপনি এই হোটেল রিজার্ভেশনটা করে নেওয়া যায়। আপনি চাইলে হোটেল রিজার্ভেশনটাও অনলাইনেও করে নিতে পারেন, প্লাস হচ্ছে এয়ার টিকিটটাও আপনার আসলে অনলাইনে বুক করা যায়। সেক্ষেত্রে যদি আপনি নিজে পারেন নিজে করে নেবেন। সর্বসাকুল্যে আপনার আসলে যেটা দেখা যাচ্ছে যে 12 আর হলো 8,000 বা 25-26 হাজার টাকার মতো আপনার হয়তো টোটাল খরচ হতে পারে। সব মিলে হয়তো আপনার ডকুমেন্টস রেডি করা বা হচ্ছে কিছু প্রিন্ট আউট করা সব মিলে আপনার 25 থেকে 26 হাজার টাকার মতো খরচ হতে পারে। এই খরচের কথাটা এই কারণেই বললাম, আমি একটা মাঝখানে একটা ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম একটা চ্যানেলে, যারা মূলত আসলে সেনজেন ভিসা করতে 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো নিচ্ছে। তারা আসলে সেনজেন ভিসা আপনার কেউ নাই, এভরিবডি যে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাকে কনফার্ম ভিসা করে দিবে এরকম লোক নাই। তবে অনেক সময় দেখা যায় যে ফাইলটা দেখলে বোঝা যায় যে এর ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেই অনুযায়ী কিন্তু অনেক ফার্ম আছে জাস্ট হচ্ছে ফাইলটাকে সুন্দর করে রেডি করা। তাদের কাজ হচ্ছে হয়তো আপনার একটা কাভার লেটার করে দিবে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লাব করে দিবে, এরপরে যেটা হয়েছে হয়তো তারা আইটিনারিটা করে দিবে, আদার্স ডকুমেন্টসগুলো রেডি করে দিবে। সেই জন্য হচ্ছে আপনার 25,000 টাকা খরচ হবে। সেখানে যদি তারা 1.5 লক্ষ টাকা চার্জ করে তাহলে ধরেন হচ্ছে তারা ব্যবসা করতেছে 75,000 টাকার মতো। সেই জন্য যেটা রয়েছে আপনারা এই সব মানুষের কাছে না গিয়ে বা কোনো প্রতিষ্ঠানের কাছে না গিয়ে আপনারা নিজে নিজেই কিন্তু যেটা রয়েছে আমি যেভাবে বললাম এইভাবে ফাইলটাকে সাবমিশন করতে পারেন, গুছিয়ে সুন্দর করে সাবমিশন করতে পারেন। এখানে কোনো ভয় পাওয়ার কিছুই নাই। যদি আপনার সব কিছু ঠিক থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন। আর যদি আপনার সব কিছু ঠিক না থাকে আপনি যত কিছুই আপনারা ওই ফার্ম বা হচ্ছে যারা কাজ করতেছে ট্রাভেল এজেন্সি, তারা কিন্তু কোনো অবস্থাতে আপনাকে ভিসা করে দিতে পারবে না। সেক্ষেত্রে হচ্ছে ভিসাটা মূলত আপনার যোগ্যতাই হবে। আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন। সেই জন্য যেটা রয়েছে আপনার নিজে গোছালে যেটা হবে, আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন হচ্ছে আপনার ইন্টারভিউটা যথেষ্ট ভালো হবে। কেননা হচ্ছে আপনি একটু টাইম নেন, টাইম নিয়ে আসলে যেটা সময় নিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারেন। এখন আসলে যেটা আসলে যদি আপনি পোল্যান্ডে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে থেকে যেতে চান তাহলে থাকতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার যেটা রয়েছে আসলে মূলত যেটা রয়েছে আপনি যদি গেলে ওইখানে থাকতে যেতে চান তাহলে অবশ্যই আপনি থাকতে পারবেন। আর যেটা রয়েছে আপনার সবচেয়ে ভালো হয় হচ্ছে পোল্যান্ড বা আপনি ট্যুরিস্ট ভিসাতে কোনো দেশে গিয়ে না থাকাটাই সবচেয়ে উত্তম কাজ। কেননা হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা আসলে বিভিন্ন পারপাসে থাকে। কেউ আসলে সাইট সিইং করতে যায় বা আদার্স কোনো কাজের জন্য গিয়ে যে দেশের নাগরিক সে দেশেই রিটার্ন করাটাই সবচেয়ে বেটার। তারপরে যদি আপনি যে থাকতে চান থাকতে পারবেন। ওইখানে গিয়ে আপনাকে জব নিতে হবে, জব নিয়ে আপনাকে রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে হবে। রেসিডেন্ট কার্ডটা নর্মালি আপনার দেখা যাচ্ছে যে হচ্ছে 6 মাসের ভিতরে আপনার রেসিডেন্ট কার্ডটা হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে আপনি পাসপোর্ট পাবেন। এরপরে আপনি ওইখানে পার্মানেন্টলি আপনার ফ্যামিলি বা হচ্ছে আদার্স মেম্বার নিয়ে থাকতে পারবেন। তবে একটা বিষয় হচ্ছে যখন আপনি ট্যুরিস্ট ভিসা সাবমিশন করবেন আপনার পুরো ফান্ডটাকে স্ট্রংলি প্রেজেন্ট করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক লেনদেন করবেন, তাহলে যেটা রয়েছে আপনার ভিসা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দুটা বিষয়। আদার্স যে ডকুমেন্টসগুলোর কথা বলেছি এই ডকুমেন্টসগুলো আপনি সুন্দর করে সাবমিশন করবেন। তো হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। পোল্যান্ড নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।